নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৮৩। স্বচ্ছ কাছের উপাস থেকে প্রিয়তর সকল উন্মাদনা পর্যবেক্ষণ করছে প্রীতম ও প্রেম। যতই হোক, রক্তের কথা বলে কথা, রক্তের টান কেউ উপেক্ষা করতে পারে না, তারাও পারেনি। তারা দুজনের খুব স্পষ্ট দেখতে পাচ্ছে এদের ভবিষ্যৎ, তবু মনকে বোঝানোর চেষ্টা করছে, বারবার ব্যর্থ হয়। যতই হোক, রক্তের নাড়ি টান বলা যায়। অস্বীকার করবে কি করবে, আবার সহ্যই বা করবে কি করে? তাদের দুজনের চোখের অশ্রু, দুঃখ পেতে পেতে নরম মনগুলো পাথর হয়ে গেছে কবেই। তবু সেই পাথরের মনে ব্যথা লাগে, রক্তক্ষরণ হয়, পাগল পাগল লাগে। আল্লাহর অসীম রহমতে একবার বেঁচে গেছে বলেই যে বারবার বেঁচে যাবে তার তো কোনো নিশ্চয়তা নেই। যা হওয়ার কথা তা তো হচ্ছে। ভবিষ্যৎকে ঠেকায় এমন সাধ্য কার? কিন্তু ভাগ্যকে ও ভবিষ্যতের ওপর ছেড়ে দিলে তো চরম সর্বনাশ হবে। ওই মানুষটার যদি একবার কিছু হয়ে যায়, তাহলে কেউ কিচ্ছু হারাবে না, কারো কিচ্ছু যায় আসবে না। অথচ তার ফুলের মতো বোনটা ঝরে যাবে এক মুহূর্তে। এসব নিয়ে বেশি ভাবতে পারল না প্রীতম। অস্থির লাগে, বুকটাতে অসহ্য যন্ত্রণায় নীল হয়ে যায়। নিজের কলিজার টুকরো এমন অবস্থা সহ্য হয় না। পাশ থেকে প্রেম বলে উঠল, তাহলে কি বলো মেজদা? পাশাপাশি দুটো কবর করে রেডি করে রাখতে হবে আমাদের। যাই হোক, লাশগুলো খাটিয়ে তোলা দায়িত্ব তো আমাদেরই। প্রীতমের বুক পুড়ে নিঃশব্দে দু চোখে অশ্রু বিসর্জন দেয়। নিজের বোনকে এই মরণ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে প্রীতম। অনেক সময় অনেক নিঠুর আচরণ করেছে নিজের বোনের সাথে। নিজের পেটের বোন তাকে ঘৃণা করত, দুই চক্ষু দিয়ে দেখতে পারতো না, মুখ ফিরিয়ে রাখত বছরের পর বছর। প্রীতম মুখ বুজে সব সয়ে নিয়েছে, কোনো প্রতিবাদ করেনি, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেনি। চাওয়া শুধু এতটুকুই ছিল, বোন তুই আমায় দেখতে পারিস না, তোকে আমার মুখটা দেখতেও হবে না, তবু ভালো থাক তুই। তোর নিজস্ব একটা দুনিয়া হোক, অন্যের ছায়ার তল থেকে বেরিয়ে তুই নিজের জন্য বাঁচতে শেখ, নিজের অনুভূতির ওপর লাগাম টানতে শেখ। কিন্তু দেখ, দিন শেষে সেই লক্ষ্যে কত বাজেভাবে হেরে গিয়েছে তোর ভাই। এখন প্রেমের কথাটাই সত্যি লাগে প্রীতমের। একটা শরীরে দুটো আত্মা থাকলে একটা তালিয়ে আর একটা রাখা যায়, কিন্তু দুটো শরীরে একটা আত্মা থাকলে দুটো শরীরকেই ভারসাম্য সমান তালে বাঁচিয়ে রাখতে হয়। নাহলে একটা শরীরে কিছু হলে আগের অন্যটা নিজ থেকেই শেষ হয়ে যাবে। প্রীতমের অসহায়ত্ব অনুধাবন করতে পারল প্রেম, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হারালে আমরা কেবল হারাবো আমাদের বড় ভাইকে মেজুবদা, আমাদের কলিজার টুকরো বোনটাকেও হারাবো আমরা। মনটাকে ইস্পাতের মতো করে ফেলো মেজদা, এদেরকে আমরা হারাবোই, যতই চেষ্টা করি ধরে রাখতে পারবো না। আমি আমার কলিজাকে হারিয়ে একদণ্ড বাঁচতে পারবো না প্রেম। ও আমার আত্মার একটা অংশ, আমার একমাত্র বোন। আমি আমার বোনটাকে অনেক বেশি ভালোবাসি ভাই। আমার খুব ভয় হচ্ছে, আমার যত বনে আসুক আর যাক না কেন, ও আমার কাছে সবার ওপরে। আমরা খুবই নগণ্য মানুষ মেজদা, আমাদের হাতে আর কিছুই নেই। শাক দিয়ে মাছ বেশি দিন ঢাকা যায় না। তবে যাদের জন্য আমাদের ভাই বোনেরই অবস্থা, তাদের কোনোদিনও ক্ষমা করব না, তারা কোনোদিনও সুখী হবে না। আল্লাহর বিচার কঠিন। প্রহেলিকা শিকদার প্রতি সেকেন্ড ধুকে ধুকে মরছে। সাদমা শিকদার ছেলে হারানোর ভয়ে কাটা হয়ে আছে। খালেদ শিকদারও অস্তিত্বে নেই। দেখে নিও, তারাও দুদিন আসবে। এদের এদের লোভ এদিকে মাটির সাথে মিশিয়ে দেবে। আজকে বল এদের জন্য। প্রেমের গলা ভারী হয়ে এসেছে, পুরুষ মানুষের কাঁদতে নেই। লম্বা লম্বা দম ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে দুই ভাই। প্রীতম দরজায় টোকা দিয়ে ডাকলো প্রিয়তাকে, বোন একটু এদিকে আয়। প্রিয়তা প্রণয়ের হাতের উল্টো পিঠে গাল টেকে একদৃষ্টিতে তাকিয়েছিল শুভ্ররঙা মুখটার দিকে। ভাইয়ের ডাকে হকচকে গেল প্রিয়তা। পেছনে তাকিয়ে দেখলো প্রীতম ডাকছে চোখের ইশারায়। প্রিয়তা ঘাড় ঘুরিয়ে ফের তাকালো প্রণয়ের মুখের দিকে, কত স্থির আর শান্ত। প্রিয়তার মন চাইল না উঠে যেতে, তবু প্রণয়ের হাতটা আস্তে করে রাখলো বেডে। প্রণয়ের চকচকে কপালে আলতো চুমু এঁকে ফিসফিসে বলল, ভালো ছেলের মতো শুয়ে থাকুন, আমি এক্ষুনি আসছি। বলে দুই গালে দুটো চুমু খেয়ে বেরিয়ে গেল প্রিয়তা। প্রীতমের সামনে দাঁড়িয়েছিল, ধীরে বলল, জি ভাইয়া। প্রীতম কিছু বলার আগেই ধমকে উঠল প্রেম, কঠিন গলায় বলল, তুই লাস্ট কবে খেয়েছিস? প্রিয়তার মুখটা নিরোহী হয়ে গেল। সে সত্যি মনে করার চেষ্টা করলো কবে খেয়েছে। প্রিয়তাকে ইতি উতি তাকাতে দেখে ওর মাথায় চাটি মারল প্রেম, তাত কিছুই বলল, মনে করতে পারছিস না তো আর পারবিও না। মনে করবি কিভাবে? খেয়েছিস তো 4 দিন আগে, তাও দুধ মুড়ি। হ্যাঁ রে, তোর কি খিদে তেষ্টা পায় না?
প্রিয়তা অসহায় চোখে তাকালো। তার প্রণয় ভাই নেই, আর সে বসে বসে গিলবে, গলা দিয়ে নামবে ওই খাবার। ভাবলার মতো তাকে কি দেখছিস? হ্যাঁ, চল নিচে খেয়ে আসবি। প্রেম যেতে ধরলো, তৎক্ষণাৎ বিরোধ জানালো প্রিয়তা। মাথা নিচে করে ধীরে বলল, তুমি খেয়ে নাও ভাইয়া, আমি খেতে পারবো না, খাবার আমার গলা দিয়ে নামবে না। কথা শুনে দাঁড়িয়ে পড়ল প্রেম, ভ্রুকুচকে পেছনে ফিরে তাকালো। মেয়েটার কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। প্রেম কিছু বলার আগেই ধমকে উঠল প্রীতম, কঠিন গলায় বলল, তুই কি দিন দিন ভদ্রতা সভ্যতা সব গিলে খাচ্ছিস? বড় ভাই মুখে মুখে তর্ক করছিস? ধমকের সাথে ঈষৎ কেঁপে উঠল প্রিয়তা, মাথা আরও খানিক নিচু করলো। আমি সরি ভাইয়া, কিন্তু সত্যি আমি খেতে পারবো না। আমার প্রণয় ভাইও তো কিছু খেতে পারছে না, তাহলে আমার গলাতে কীভাবে নামবে বলো তো? একত্রে দীর্ঘ নিঃশ্বাস ফেলো দুই ভাই। প্রেম বোনের মাথায় হাত রাখলো, খুব আস্তে করে বোঝানোর ভঙ্গিতে বলল, তুই এত বোকা কেন রে বোন? তোর মনে হয় দাদান কিছু না খেয়ে আছে? প্রিয়তা তৎক্ষণাৎ ওপর নিচ মাথা ঝাঁকালো, ধরা গলায় বলল, হ্যাঁ, না খেয়েই তো আছেন। উনি কি খাবার অবস্থায় আছেন নাকি? প্রেম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শুধু শুধু কি আর তোকে গাধি বলি? ওই যে দেখ, স্যালাইন চলছে, ওটা এক প্রকার খাবারই, যা দাদানকে 24 ঘন্টায় দেওয়া হচ্ছে। এর ফলে তার শরীর ডিহাইড্রেশন হবে না, ক্লান্তি আসবে না, ক্ষুধা পাবে না। কিন্তু তোকে তো আর স্যালাইন খাওয়ানো যাবে না, নাকি খাবি? ডাক্তারকে বলে 2 থেকে 3 ব্যাগ নিয়ে আসতে বলবো, তারপর হাতে ক্যালুলা গেঁথে দাদানের মতো শুয়ে পড়বি পাশে। আমার কোনো আপত্তি নেই তুই যদি খেতে চাস, কিন্তু একটা তো তোকে খেতেই হবে। হাতের রগে সুই গাঁথবে কল্পনা করতে গায়ের পশম দাঁড়িয়ে গেল প্রিয়তার। ভয় ভয়ে তাকালো প্রেমের দিকে। প্রেম ভ্রু নাচালো, বল কোনটা খাবি বল, দ্রুত বল। প্রিয়তা পড়ে গেল মাইকং চিপায়। প্রীতমের ভীষণ জোরে হাসি পেলেও একদম সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা একবার তাকালো প্রণয়ের দিকে। প্রণয় ভাই ক্ষুধার্ত নয়, ভাবতেই স্বস্তি লাগছে মনে। অতবার মুখ ফিরিয়ে বলল, আমি স্যালাইন খাবো না, খাবার খাবো। হাসলো প্রেম, গা টেনে দিয়ে বলল, গুড গার্ল। মেজদা, ওই নাচুনি বুড়িকে নিয়ে যাও, আমি একটু পরে আসছি। সম্মতি জানালো প্রীতম, আগে আগে বেরিয়ে গেল গাড়ি বের করতে। প্রীতমরা হাসপাতালে আসার পরপরই তদন্ত করতে এসে হাজির স্পেশাল ইউনিট এবং তাদের স্পেশাল 2 জন অফিসার, এসআই ইব্রাহিম এবং সাস এক্সপেন্স তুষার। এসআই ইব্রাহিমের অ্যান্ড তাদের স্পেশাল ইউনিট পরিচয় গোপন করে সাদা পোশাকে জড়িয়ে পড়েছে, এবং সাব ইন্সপেক্টর তুরান নিজের পরিচয় সরাসরি এসে দাঁড়িয়ে রিসেপশনে। সে সরাসরি রিসেপশনে আবার প্রণয় শিকদারের সম্বন্ধে জানতে চাইলে তথ্য নিয়ে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ আবদার শিকদার প্রণয় তাদের ভিআইপি পেশেন্ট। অফিসার তুরানের সাথে বাগবিতণ্ডা বেঁধে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ নিচে চলে আসে প্রিয়তা। সে কোনো ঝামেলা ঝঞ্ঝাট পুলিশ মিলিটারি কিছুতেই মনোনিবেশ করে না। 4 দিন কিছু পেটে পড়েনি বিধায় ক্ষুধার্তে নাড়ি ভুড়ি দলা পাকিয়ে মুখ দিয়ে উঠে আসতে চাইছে। এই 4 দিন অন্নজল বর্জন করে কিসের উপর টিকে ছিল প্রিয়তা? ভাবতে গেলেই নিজের মাথায় ফাঁকা হয়ে আসে। হ্যাঁ, এটাই তো অতিমাত্রার নেশার ফল। তার মরণ আসক্তি তাকে জিয়ে রেখেছে, অশক্তিকে বিছানায় পড়তে দেয়নি। তার উন্মাদনা তাকে টিকে রাখার রসদ জুগিয়েছে। শরীরটা হয়তো বুঝে গেছে ওই একটা মানুষের উপস্থিতি তার সব থেকে বেশি প্রয়োজন। ওই মানুষটা একটু দূরে সরলেই তার নিজস্ব মেকানিজম আউলিয়ে যায়। প্রিয়তা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। রিসেপশনটি তাকে দেখে আচমকা বলে উঠল, এই যে, উনি আবরার শিকদার প্রণয়ের বাড়ির লোক, ওনার সাথে কথা বলুন, সব জানতে পারবেন। যেতে যেতে প্রণয় নামটা শুনলেই পদযুগল থেমে গেল প্রিয়তার। ঘাড় ঘুরে তাকালো। তুরান রিসেপশনিস্টের কথা মনে পড়লে পেছনে তাকালো দ্রুতগতিতে। কিছু একটা ছুটে এসে খ্যাচ করে বুকের গভীরে গেঁথে গেল। প্রিয়তার প্রশ্ন চোখে তাকালো রিসেপশনিস্টের দিকে। রিসেপশনিস্ট নম্র কণ্ঠে বলল, ম্যাম, সাব ইন্সপেক্টর আপনার সাথে কথা বলতে চান। হাতের ইশারায় তুরানের দিকে তাকালো রিসেপশনিস্ট। প্রিয়তা ভ্রুকুচকে তাকালো তুরানের দিকে। সর্বপ্রথম মাথায় এলো সাব ইন্সপেক্টর মানে পুলিশ। প্রিয়তা বেশি ভাবলো না, স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন। দ্বিতীয় দফায় পুনরায় ধাক্কা লাগলো তুরানের বুকে। কিছু বলতে চেয়েও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। জীবনে প্রথমবারের মতো বক্ষ পিঞ্জরে অদ্ভুত হালচাল অনুভূত হচ্ছে। তার 29 বছরের শুষ্ক হৃদয়টা হঠাৎ আসা সুনামিতে
আকস্মিক ভিজে গেল। সে নিজ অস্তিত্ব খুইয়ে তাকিয়ে রইল সামনে রমণীর দিকে। সে কি রূপের জালে জড়িয়ে গেল? টানা টানা চোখ দুটো অগাধ কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ভাসা ভাসা দুই চোখ যেন নীলসাগরের অনুরূপ। লোকটা নিজের দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বিব্রত হয়ে গেল প্রিয়তা। চোখ নামিয়ে সহসা বলল, সামনের ছোট ছোট চুলগুলো কানের বিছিয়ে গুছে, জি কিছু বলবেন? পুনরায় রিন্দিনা নারী কণ্ঠে ভ্রম ছুটে গেল তুরানের। সে কি করতে এসেছে, কি করবে ভুলে গেছে। এটা ভাবতেই মেজাজটা খারাপ হয়ে গেল। হালকাকে সে গলা ঝেড়ে নিল তুরান। স্বাভাবিক গমগমে গলায় বলল, সাব ইন্সপেক্টর তুরান জাওয়াদ, আমি আবরার শিকদার প্রণয় সম্পর্কে কিছু জানতে এসেছি। লোকটার কথায় ভ্রুদয়ের ভাঁজ আরও দৃঢ় হলো প্রিয়তার। অবাক কণ্ঠে বলল, ওনার সম্বন্ধে আপনি জেনে কি করবেন? মেয়েটার ভ্রু বাঁকানোর কায়দাটা কি অমায়িক লাগলো তুরানের। নিজেকে সামনে বলল, উপর মহল থেকে অর্ডার এসেছে। উনি কিভাবে আঘাত পেয়েছেন সব বিবৃত তদন্ত করে উপর মহলে পাঠাতে হবে। প্রিয়তা কিঞ্চিত বিস্ময় হয়ে বলল, আশ্চর্য, আমাদের পারিবারিক ব্যাপারে ওপর মহলের কী কাজ? এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের পরিবারে কি কেউ পুলিশ কমপ্লেন করেছে? তুরান একটু থামলো, মনোযোগের সহিত গভীর চোখে তাকালো প্রিয়তার দিকে। সে তো সরাসরি এসআই এর টপিক তুলতে পারবে না, কারণ প্রণয় শিকদার যে এসআই এটা তো এখনো প্রমাণিত নয়। বেশি কিছু বললে তাদের নিজেদেরকেই বিপাকে পড়তে হবে। তুরান কিছু বলতে চাচ্ছিল, তার পূর্বে এসে হাজির হলো প্রেম। প্রথম বোনকে এক ধমক দিল, এই তুই এখন এখানে দাঁড়িয়ে কী করছিস? তোর তো খিদে পেয়েছে, মেজদা তোর জন্য বাইরে অপেক্ষা করছে। প্রেমের কথা শুনে পুনরায় খাবারের কথা মনে পড়ে গেল প্রিয়তার। পেট পুনরায় গুড়গুড় করে জানান দিল তার অসহ্য ক্ষুধা পেয়েছে। প্রিয়তা তুরানের দিকে তাকালো না, মনে পড়ার ভঙ্গিতে পেছন করে দৌড় দিল। ছোড়া তালে তালে হাঁটুর নিচে অব্দি দুলছে লম্বা বেনিটা। সেদিকে মুগ্ধ চোখে একদৃষ্টে তাকে রইল তুরান। প্রেম ও গতিবিধি পর্যবেক্ষণ করে বলল, আপনি কি যেন জানতে এসেছিলেন? যা বলার আমাকে বলুন। দেখলাম আপনাদের ফোর্স হসপিটাল চত্বরে টহল দিচ্ছে, বিশেষ কোনো ব্যাপার? তুরান গভীর চোখে তাকালো সামনে দাঁড়ানো তার সমবয়সী ছেলেটার দিকে। ফর্মাল ড্রেস আপ, চোখে চিকন ফ্রেমে চশমা, ব্যক্তিত্বে একটা ভারী ভাব। যদিও শিকদার বাড়ির প্রত্যেকটা পুরুষই সদস্য ভীষণ স্ট্রং, সাথে ভীষণ দ্রুত আর চালাক প্রকৃতির। এই যে না বলতে বুঝে গেছে যে তাদের স্পেশাল ইউনিট হাসপাতালে আছে। এদের বিষয়ে ইনভেস্টিগেশন হয়েছে গত 2 মাস। তুরান সাবধানে কথা বেঁচিয়ে বলল, আমরা মিস্টার আবদার প্রণয় শিকদার সম্পর্কে ইনভেস্টিগেশন করতে এসেছি। আমাদের কাছে রিপোর্ট আছে ওনার ওপর নাকি হামলা হয়েছিল, এরপর শ্যুট করা হয়েছে। কারা করেছে বলে আপনাদের ধারণা? প্রেম সন্ধিহান চোখে তাকালো। এই লোকটা যে কি মিন করছে তা বুঝতে পেরে অসুবিধা হলো না প্রেমের। সে দ্রুত হাসলো, হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আমাদের বড় ভাই সাধারণ কোনো পার্সন নন অফিসার, সো একদম ছোটোখাটো অ্যাটাক তো হতেই পারে। আফটার অল ওয়ার্ল্ড নাম্বার 15 কোম্পানির মধ্যে একটা ওনার। বিজনেস ওয়ার্ল্ডে কি শত্রুর অভাব আছে? তাদের মধ্যে কেউ হয়তো সুযোগের সদ্ব্যবহার করেছে। ওকে, শুনলাম আপনি নাকি আবরার শিকদার প্রণয়ের আপন ভাই। সঠিক জেনেছেন, কিন্তু আমাদের ফ্যামিলির ম্যাটারে পুলিশের তো কৌতূহল তো ভালো ঠেকছে না। ব্যাপারটা কি? লোকটার চতুরতা আর কথা পেঁচানোর ট্যালেন্ট দেখে হাসল তুরান। মানতেই হবে এরা জাত ক্রিমিনাল। অপরাধ কথা চেপে রাখা দেওয়ার ক্ষমতা এদের শিরে শিরে রয়েছে। কেমনি কথা পেঁচিয়ে তীরকে তাল বানিয়ে দিল। প্রেমকে একটু নাড়িয়ে দিতে তুরান বলল, অ্যাকচুয়ালি কি হয়েছে মিস্টার শিকদার, গত 7 দিন আগে আমাদের স্পেশাল ফোর্স একটা মিশনে গিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা সবাই নিখোঁজ। কারো কোনো অস্তিত্বই মিল না। তবে আমাদের কাছে থাকা ডাটা থেকে জানতে পেরেছি ওই রাতে বীভৎস ভয়াবহ সংঘাত হয়েছে। একটা দুটো লাশ গায়েব হতে পারে, কিন্তু শত শত লাশ। তুরানের কথা শুনে চোখ মুখ বৃত্তিত্ব করে ফুলে উঠল প্রেমের। কপাল কুঁচকে দায়স হয়ে বলল, আশ্চর্য, আপনি কি মিশন করেছেন না করেছেন সেসব আমরা জেনে কি করব? আমরা বিজনেসম্যান, পুলিশ মিলিটারি নই। এসব জেনে আমাদের কোনো ফায়দা নেই। প্রেমের অভিব্যক্তিতে বিরক্তি দেখে ভ্রু কুঁচকাল তুরান। সে এক্সপেক্ট করেছিল প্রেম হয়তো ঘাবড়ে যাবে। প্রেমের ফোন বেজে উঠল তৎক্ষণাৎ। প্রীতমের ফোন। প্রেম তুরানের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ওকে অফিসার, আর নিশ্চয়ই কিছু জানা নেই? আর হ্যাঁ, আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে আপনাদের ইনভেস্টিগেশন করে শুধু শুধু হয়রান হতে হবে না। থ্যাংক ইউ অফিসার, বলে গড়বড় করে চলে গেল প্রেম। তুরানের কপালে ভাঁজ মিলিয়ে গেল। এরা খুব গভীর, প্রত্যেকেই এক একটা দাগি আসামি। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, টু মাচ বিউটি ক্যান বি ডেঞ্জারাস।
সৌন্দর্য এদের মুখোশ। তুরান ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ফেলল। সাথে সাথেই অক্ষি নিবাসে ভেসে উঠল এক নীল চোখের। ধরফুরিয়ে চোখ খুলে ফেলল তুরান। চোখ দিয়ে একটি মেয়ে তাকে খুন করে দিয়েছে, তবে সেও তো ওই অপরাধীদের একজন হয়ে গেল। তবু কেন জানি মেয়েটাকে অপরাধী ভাবতে মন চাইল না তুরানের। মস্তিষ্কে শতভাগ সম্ভবপূর্ণ সচলতা। তার এই 72 ঘন্টা সময় লাগলো না প্রণয়ের। অবশেষে প্রিয়তার প্রিয় পুরুষটা সম্পূর্ণরূপে চেতনা ফিরে পেল। জীবনের একেবারে মৃত্যুর পথে অন্য পাশে ছিল ভালোবাসা। শেষ পর্যায়ে ভালোবাসাকে বেছে নিল আবরার শিকদার প্রণয়। আবারও প্রমাণিত হলো, প্রেম যদি খাঁটি হয়, আর যদি কিছু চাওয়া হয়, জোর করে হলেও জাগতিক কোনো কিছুই আমরা ভালোবাসাকে কেড়ে নিতে পারবে না। প্রেম চিরন্তন, প্রেম মৃত্যুঞ্জয়ী, প্রেম চির অমর। মানুষ মরে যায়, মাটির সাথে মিশে যায়, তবু রয়ে যায় তাদের ভালোবাসা। পালস রেট দুটো বেড়েছে, হৃদয়স্পন্দন ধুকফুক করছে অস্বাভাবিক হারে। বন্ধ চোখের পাতা দুটো কেঁপে উঠেছে বারবার। হাত দুটো শূন্য ও অন্ধকারের হাতটায় কি খোঁজে কে জানে। তার শরীর কিছুটা উন্নতির দিকে যাওয়ার গত 2 দিন আগে এসআইইউ থেকে নর্মাল কেবিনে শিফট করা হয়েছে তাকে। খুব আস্তে ধীরে ধীরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল হচ্ছিল। মস্তিষ্ক সম্পূর্ণ সচল হওয়ায় কিছুক্ষণের মধ্যেই নিজের নার্ভ সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ আনতে সামর্থ্য হলো প্রণয়। চোখ বন্ধ অবস্থাতেই মুখের ওপর থাকা অক্সিজেন মাস্কটা আস্তে করে খুলে ফেলল প্রণয়। ধীরে ধীরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। যদিও প্রথম 2 মিনিট মুক্তবাস্তা থেকে নিঃশ্বাস আনতে বুকে কষ্ট হচ্ছিল, তবুও তার আপ্রাণ চেষ্টায় স্নায়ু শীতল হয়ে আসছে ধীরে ধীরে। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়। বার কয়েক মুক্ত বাতাসে বড় বড় নিঃশ্বাস ফেলল প্রণয়। তবে বাহিরটা শান্ত হলেও ভেতরটা আগ্নেয়গিরির মতো ফেটে যাচ্ছে। অন্তরের স্মৃতি মেলে না কিছুতেই। অশান্তিতে ভরে ওঠে হৃদয়। প্রতিবার এই নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে ভাসতে থাকা একটি সুন্দর মিষ্টি মেলিগ্রানের হৃদয়স্পন্দন প্রকোষ্ঠ পরিপূর্ণ হয়ে যায়। গন্ধটা মস্তিষ্কের নিউরনে নাড়া দিতেই বুকের ভেতরের খরস্রোত নদী শুকিয়ে যায় তৃষ্ণায়। ছটফট করে উঠল প্রণয়। পুরুষালী দেহের শিরায় শিরায় পৌঁছে যায় হাহাকার। রক্তের প্রতিটি অণুতে প্রবাহমান এখনও কড়া ঘুমের ওষুধ। বারবার চোখ মেলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে প্রণয়। অথচ সুপরিচিত ঘ্রাণটা তাকে পাগল বানিয়ে দিচ্ছে। এটা যে তার নিজের শরীর থেকে ছুটে আসছে সে সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই প্রণয়ের। ঘ্রাণটা যত বেশি মস্তিষ্কে পৌঁছাচ্ছে তত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে প্রণয়। প্রিয়তমার অস্তিত্বের অনুভূতি তার মৃত্যুর পূর্ববর্তী তৃষ্ণাকে এক লাফে আকাশ ছুঁয়েছে। নিজের প্রাণ পাখিকে 2 চোখ ভরে দেখার তৃষ্ণায় বেঁচে থাকাটা হয়ে উঠেছে দুঃসহ। বন্ধ চোখের কোণা বেয়ে অবিরাম গড়িয়ে পড়তে লাগলো তপ্ত অশ্রু। শুষ্ক ঠোঁট দুটোতে নামলো চৈত্রের খরা। নিজের ময়না পাখিটাকে বুকে নেওয়ার ব্যাকুলতায় মরিয়া হয়ে উঠল প্রণয়। তার প্রাণটা তার কাছে আছে, অথচ বুকে নেই। এ ব্যাপারটা মস্তিষ্কে নাড়া দিতেই খুব রাগ হলো প্রিয়তার উপর। এই মেয়েটা সবসময় চই চই আর টই টই করে, একটা মুহূর্ত স্থির হয়ে থাকতে চায় না তার বুকে। আরও মিনিট কুনিক সময় লাগলো প্রণয়ের পুরোপুরি স্বাভাবিক হতে। 25 থেকে 30 মিনিট পর দৃষ্টি শক্তি, নিঃশ্বাসের গতি, হাত পায়ের মুভমেন্ট সবকিছুই নিয়ন্ত্রণে আসলো। প্রথমবার চোখ মেলে এক সমুদ্র পিপাসা নিয়ে তাকালো প্রণয় আশেপাশে। তৃষ্ণার্ত দৃষ্টি মেলে ব্যাকুল চোখে খুঁজলো তার কাঙ্ক্ষিত রমণীকে। ডাগর ডাগর চোখের সে ভীতি হরিণীকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠল তার নেত্রযুগল। কিন্তু অনেক খুঁজে ওই নিষ্ঠুরতম রমণীকে দেখতে পেল না প্রণয়। অথচ সেই রমণীর নেশালো গন্ধে মমা করছে তার সারাটা শরীর। ধৈর্য হারা হয়ে তাতে দাঁত পিষল প্রণয়। কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল ওভাবেই। তার সারাটা শরীর টনটন করছে। ভেতরের মাংসপেশিগুলো যেন ছিঁড়ছে স্পর্শের আকুলতায়। কিছুক্ষণ যেতেই আশেপাশে হঠাৎ ধড়াম করে দরজা খুলল। তড়িৎ বেগে চোখ খুলে তাকালো প্রণয়। দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গেল প্রণয়। তার সমগ্র সত্তা ছুটে এলো এক হিমেল শীতল হাওয়া। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে কেবিনের ছোট্ট টুলটায় উষ্টায় কে মুখ থুবড়ে পড়ল প্রিয়তা। নিজের প্রাণ পুরুষের জ্ঞান ফেরার খবরটা শুনতেই মেয়েটা হিতাহিত জ্ঞান হারিয়েছিল। প্রেম প্রণয় ভাইয়ের কাছে দ্রুত ছুটে আসার ধারায় বিঁধেছে এই বিপত্তি। প্রণয় কাতর চোখ দুটো এক সমুদ্র তৃষ্ণা বুকে নিয়ে অপলক তাকিয়েছিল ছোট্টখাট্টোর গঠনের ননিমাক্ষণের এই পুতুলটার দিকে। নিষ্পাপ মুখটার দিকে অনেকটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়। প্রাণ ভরে দেখল তার হৃদয়ের হরণীকে। কিন্তু আশ্চর্যের বিষয়, ততক্ষণ দেখার পরেও মন ভুলল না, প্রাণে শান্তি মিল না। খটখটে মরুভূমির ন্যায় হৃদয়ের
সর্বগ্রাহী তৃষ্ণায় এক ফোঁটাও মিটল না এতটুকু, বরং আরও বেশি রক্ষতা দিল না বুক। মুখটা চৈত্রে তপ্ত দুপুরে নেয় খাখা করে উঠল যেন। এতক্ষণ দেখার তৃষ্ণা থাকলেও এখন বুকে পিষে ফেলার তীব্র আকাঙ্ক্ষায় ছিঁড়ে যাচ্ছে শরীর। মেয়েটাকে নড়তে চড়তে না দেখি ধৈর্য হারিয়ে ফেলল প্রণয়। তপ্ত গনগন কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকছিস কেন? আসবি না আমার বুকে? দেখ, শুধু তোর জন্য এভাবে কিভাবে পুড়ছে জায়গাটা। আমার সব যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু তোকে। তুই থাকার জন্যই এই যন্ত্রণাটা। জান। কথা বলতে বলতে কণ্ঠটা নরম হয়ে গেল প্রণয়ের। পুরুষের কর্কর কণ্ঠে ঘোর কাটল প্রিয়তার। উপচে পড়া পানিতে দু চোখ ভেসে গেল। এতক্ষণ মনে হচ্ছিল সে বুঝি কোনো স্বপ্ন দেখছে। প্রিয়তা লাফ দিয়ে বসা থেকে উঠে পড়ল। প্রণয়ের দুর্বল হাতটা বাড়িয়ে দিতেই চোখের পলকে বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল প্রিয়তা। সাথে সাথে উগ্র ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিল প্রণয়। বুকের বাপাসটা টাটকা রক্তে ভিজে উঠল মুহূর্তেই। শরীরের ভারে কিছুটা পিছিয়ে গেলে হেলে পড়ল প্রণয়, পিঠ ঠেকালে বেডের সাথে। তবে এসব তুচ্ছ ব্যথাকে গুণা পড়ল না মনে প্রণয়ের। তার জানটা এখন যে তার বুকে আছড়ে পড়ে, ব্যথা বেদনা তখন নিজে থেকেই বিলীন হয়ে যায়। বুকটা বার কয়েক কেঁপে উঠল প্রণয়ের। দুর্বল শরীরে সবটুকু শক্তি উজাড় করে ক্ষত বুকে জাপটে ধরল তার প্রিয় পাখিকে। নরম শরীরটা বুকের ওপর গলে যেতেই চরম প্রশান্তিতে চোখ বুজে ফেলল প্রণয়। নিঃশ্বাস ভারী হয়ে এলো। পুরুষালী শরীরের কোষে কোষে ছুটে গেল হাজার ভোল্টের বৈদ্যুতিক কারেন্ট। আহত বক্ষের তৃষ্ণা বাড়ল হনহন করে। বলিষ্ঠ দুই হাতের বেষ্টনীতে আরো শক্ত করে চেপে ধরল নরম শরীরটাকে। ওই স্বর্গীয় প্রশান্তিটুকু আত্মার গভীরে উপলব্ধি করতে চায় প্রণয়। তবে আশ্চর্যজনক ব্যাপার, কখনই পুচকি মেয়েকে বুকে নিলে তৃষ্ণা মেটে না প্রণয়ের। আরো বেশি কাছে পেতে মন চায়, ছিঁড়ে খেয়ে ফেলতে মন চায়। তৃষ্ণা মেটে না, কখনোই মেটে না। বরং সেই তৃষ্ণায় আলিঙ্গন আরো পাগল করে তোলে প্রণয়কে, আরো বেশি উন্মাদ বানিয়ে দেয় মেয়েটার প্রতি। নিজের শরীরে মাংস কেটে খাওয়াতে ইচ্ছে হয় মাঝে মাঝে। এই ছোট্ট মেয়েটাকে যতক্ষণ বুকে থাকতে ততক্ষণ মনে হয় এটা যেন স্বর্গের রাজ্যে কোনো নন্দন কাননে রয়েছে সে। অথচ যখনই একটু চোখের আড়াল হয়ে তখনই লাগে কেউ নির্দয়ভাবে তাকে স্বর্গপুরী থেকে মৃত্যুপুরীতে আছড়ে ফেলেছে। সর্বাঙ্গ অবশ হয়ে গেছে, ঝলসে গেছে অলিল যন্ত্রণায়। আচ্ছা, লোকে কি এসব বিশ্বাস করবে? নাকি এসব শুনলে পাগল বলে আখ্যা দিয়ে দিবে প্রণয়কে? সে যে যাই বলুক না কেন, যাই করুক না কেন, প্রণয় জানে সে সত্যি লাগুক, শুধু পাগল নয়, বৃদ্ধ উন্মাদ সে। প্রণয়ের গলায় উঁচু হাতটায় মুখ গুছে ডুকে কেঁদে উঠল প্রিয়তা। এখনো ভয়ে তার তরুণ শরীরটা কাঁপছে তীর তীর করে। এতটা কাছে পাওয়ার পরও যেখানে আনন্দ আত্মহারা হয়ে যাওয়ার কথা, সেখানে চিৎকার দিয়ে পা হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে প্রিয়তার। ঠোঁট ভেঙে কান্না আসছে একসময়। শব্দ প্রতিরোধে ব্যর্থ হলো প্রিয়তা। গলার কাছে পোশাকটা খামচে ধরে উচ্চ শব্দে কেঁদে উঠল। উষ্ণ পরম পানিতে ভিজে গেল প্রণয়ের বুক। চোখ বন্ধ করে ফেলে প্রণয়। ডান হাতটা রাখলো মাথায়, বড় বড় আঙুলগুলো গলিয়ে দিয়ে রেশমি চুলের গভীরে। ধীরে ধীরে মাথায় হাত বুলাতে বুলাতে নরম গলায় বলল, আমার প্রাণ পাখিটা, আমার জন্য অনেক কেঁদেছিস তাই না? অনেক পাগলামি করেছিস, অনেক বকাও দিয়েছি নিশ্চয়ই মনে মনে। আই এম সরি বাচ্চা। প্রিয়তা জবাব দিল না। প্রণয়ের আদরের কণ্ঠে নরম বাক্যগুলো তার কান্নার তীব্রতা বাড়িয়ে দিল কয়েক গুণ। বুকে মাথা রেখে ধুকরে ধুকরে কাঁদতে লাগলো প্রিয়তা। প্রিয়তার করুণ কান্নাতে অতিষ্ঠ হয়ে উঠল প্রণয়। প্রিয়তাকে বুক তুলে আলতো করে দুই গালে হাত রাখলো, বৃদ্ধাঙ্গুল দ্বারা আলতো করে মুছে দিয়ে চোখের পানি। প্রিয়তার কান্না জর্জরিত রক্তি মুখটা একদম বুকের গভীরে আঘাত করলো প্রণয়ের। প্রিয়তার গলায় গুজে মুখটা দিয়ে করুণ কণ্ঠে বলল, আমার জান, চুপ কর পাখি, আমার লক্ষ্মী সোনা, একটু চুপ কর। তোর অসুস্থ মানুষটার ওপর একটু দয়া তো কর। প্রয়োজনে তুই আরো দুবার শ্যুট করে দে আমার বুকে। তবে এভাবে আমার বুকে মাথা রেখে চোখের পানি ফেলিস না, দম বন্ধ লাগে আমার। প্রিয়তা কান্না ঠেকাতে পারছে না কিছুতেই। আছড়ে ধরার তীব্রতায় নখ দেবে গেছে প্রণয়ের পিঠে। প্রণয়ের মাথাটা শক্ত করে বুকে চেপে ধরছে প্রিয়তা। হেঁচকি তুলে তুলে বলল, আপনি ঠিক কতটা খারাপ মানুষ আপনি জানেন প্রণয় শিকদার? জানেন না, ভাবতে পারবে না। প্রণয় আরেকটু গুটিয়ে গিয়ে কোমর ঝুরিয়ে ধরল প্রিয়তার, মুখ গুজে দিল নরম বুকের কোষে। পরম সুখে বিরা শরীরটা নিজের ভার ছেড়ে দিল ছোট্ট একটা বুকের ওপর।
সবটুকু নিয়ে আগলে নিচ্ছে। হয়তো শেষ চেষ্টা করছে এত বড় শরীরটা নিজের বুকের ভেতরে ঢুকিয়ে ফেলার। গানের তীব্রতায় নেশা লেগে যাচ্ছে প্রণয়ের। সে আদতে কণ্ঠে বলল, আচ্ছা তাহলে তুই বলে দে আমি কতটা খারাপ মানুষ। আর হ্যাঁ, খারাপ হলে যদি এমন সুখ আর ভালোবাসা পাই, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষটা হতেও দ্বিধা নেই আমার, যদিও আমার নিকৃষ্টতার তুলনায় নেই। কথা বলতে বলতে প্রিয়তার নরম বুকে নাক মুখ ঘষতে লাগলো প্রণয়। প্রিয়তমা শরীরের মিষ্টি ঘ্রাণটা তাকে যন্ত্রণা ভুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে, অন্তরে ঢেলে দিচ্ছে অটল প্রশান্তি সাগর। এতগুলি গুলি খাওয়ার পরেও সে বেঁচে আছে, এটা ভাবলে যেন আশ্চর্য লাগে। এই বেঁচে থাকাটা কিসের জন্য, কার জন্য? এই নিচে মৃত্যু থেকে ফিরে আসার গোপন মন্ত্রটা কি? সত্যি সে মরতে চায়নি, নাকি এটা লোভ তাকে মরতে দেয়নি? লোভ, হ্যাঁ লোভী তো। আবরাশিকদের প্রণয় যে বড্ড লোভী। ওই রমণীকে বুকে আছড়ে ধরে বাচ্চার অদম্য লোভ নিয়ে বাঁচে সে। জমায় দুয়ারে থাকাকালীন তার পা টেনে ধরেছে। তার লোভ তাকে মরতে দেয়নি, তাকে বারবার বুঝিয়েছে এইবার মরে গেলে সব শেষ হয়ে যাবে, আর কোনোদিনও ফিরতে পারবে না তোর ওই বুকে। ওই নরম হাতে স্পর্শ, ওই মাতাল করা শরীরের ঘ্রাণ, ওই পাগল করা সব কিছু থেকে বঞ্চিত হবে চিরতরে। ওই রমণীকে হারানোর ভয়, ওই রমণীকে আবারও পাওয়ার তাড়না, এসবই তাকে মরতে দেয়নি, জমের দুয়ার থেকে টেনে এনেছে। প্রিয়তা প্রণয়কে বুকে একের পর এক নিজের অবুঝ মনে সমস্ত অভিযোগ করে দিচ্ছে। প্রিয়তার বুকে ঘাপটি মেরে সে সব চুপচাপ শুনছে প্রণয়। তার ময়না অনেক রাগ করেছে। বেশি রাখলে আবার গাল দুটো ফুলে নাকটা লাল হয়ে যায়, বড্ড ভালো লাগে তার। তবে রাগের চোটে চিৎকার করা প্রিয়তার স্বভাবে নেই। রাগ ধৈর্য সীমানার উপরে উঠে গেলে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে কান্না করে দেয় প্রিয়তা। এই যে এখন যেমন আবার কান্না পেয়ে গেল। প্রিয়তা নাক টানতে টানতে বলল, প্রিয়তাকে ধোকা দিয়ে তার প্রণয় ভাইকে কেড়ে নিতে চেয়েছিলেন, ভেবেছিলেন তার প্রণয় ভাইকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাবেন। কত বড় খারাপ লোক আপনি। আমার প্রণয় ভাইকে যদি কিছু হয়ে যেত না, তাহলে আপনাকে আমি ছাড়তাম না, ঠিক কিছু করে নিতাম। ছোট জবাব প্রণয়ের। তারপর? প্রিয়তা নীরবে গাল মুছে বলল, তারপর আবার কি? আপনার সাথে আর কোনোদিনও কথা বলতাম না। আচ্ছা আমি কি ঠিক দেখছি প্রণয় ভাই? আপনি কি সত্যি আছেন, নাকি এটা আমার ভ্রম? পাগল হয়ে গেছি আমি। আপনি সত্যিই আছেন? আমার সাথে কথা না বলে থাকতে পারতি যান, কষ্ট হতো না একটু? আমি ছাড়া রাতে বুকে নিয়ে তোকে কে ঘুম পাড়াতো, কে তোকে আদর করে খাওয়াতো, কে তোর এত এত বায়না শুনতো? আর আমি আমার জান যদি আমার সাথে কথা না বলতো, তাহলে কি এই জীবন দিয়ে আর কি করতাম আমি? আবারও চোখের কোণে পানি জমতে শুরু করলো প্রিয়তার। আহ্লাদি গাল দুটো ফুলে উঠল অভিমানে। ব্যাপারটা টের পেয়ে ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়। আহত গলায় বলল, উফ, আবার কাঁদে? তোর এই কান্নাকাটির চোখ তুই কবে যে যাবে? দেখিস আমি হার্ট অ্যাটাক করবো জান। ওকে লেসেন, তোর প্রণয় ভাইকে আমি নিয়ে কোথাও পালাচ্ছি না। ওকে দেখ, আমি তোর কাছে আছি, তোর বুকে আছি, ফিল কর আমায়। বলে প্রিয়তার বাঁ হাতটা টেনে নিজের গালে রাখলো প্রণয়। কপালে কপাল ঠেকিয়ে ডান হাত তালুতে গভীর চুমু খেলো। তিরতির করে কাঁপছে প্রিয়তার নরম ঠোঁট। দুজনের চোখ বেয়েই গড়িয়ে পড়ছে নোনা পানি। প্রণয় কণ্ঠে অজস্র ব্যাকুলতা মিশিয়ে বলল, তুই শুধু শুধু ভয় পাস, শুধু শুধু চিন্তা করিস। আমার অভিমানী রাজকন্যাকে ফেলে আমি কি মরে যেতে পারি? বল, এই সামান্য 4টা গুলি কি সাধ্য থাকে আমার প্রাণ কেড়ে নেবে, আমাদের দুজনের মধ্যে মৃত্যু নামক দেওয়াল তুলে দেবে? বললেই তো হলো নাকি? ভালো মতো চেয়ে দেখ আমায়, ছুঁয়ে দেখ, আদর কর, ভালোবাস। আমার মার কাট, তবু বিশ্বাস কর আমি আছি, তোর কাছে আছি। ট্রমাটাইজ হয়ে থাকিস না জান। গুলি খেয়েছি, মরে তো যাইনি। আমার বেবি ডলের কাছে ফিরে তো এসেছি। অনেকবার কাঁদলে থাপড়ালে লাল গাল হয়ে যায়, কিন্তু প্রিয়তা বুককে ঝাঁপিয়ে পড়ে আরও 2 মিনিট কাঁদলো ইচ্ছে মতো। প্রণয়ের 2 গালে হাত রেখে ঠোঁটে, কপালে, নাকে, গালে, গলায়, চোখে অজস্র চুমু আঁকলো। প্রণয়ের সারা শরীর ছুঁয়ে দেখতে দেখতে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, খুব ব্যথা লাগছে তাই না প্রণয় ভাই? খুব কি ব্যথা করেছে? নিচের নরম পুতুলকে ভালোবাসা চাদরে মুড়িয়ে বুকে টেনে নিল প্রণয়। প্রিয়তার তুলতুলে ঠোঁট দুটোর ওপর আলতো চেপে ধরল তার ঠোঁট। একটুও না, তোর ছোঁয়াতে আমি একদম সুস্থ হয়ে গেছি, একদম ফিট। ইউ আর মাইন, ইউ আর মাই ড্রাগ জান। আই অ্যাম ডেডলি অবসেসড উইথ ইউ।
আই কান্ট লিভ উইদাউট ইউ। প্রিয়তা কান্না পায় তবুও সে কাঁদে না। নিজের প্রেমিক পুরুষের বুকে ওমে লেপ্টে থাকে, শুনতে থাকে তার আদরে আলাপ। প্রিয়তাকে আদর করতে করতে গলা জড়িয়ে আসে প্রণয়ের। নরম অস্তিত্বে ঠোঁট বুলিয়ে বলতে থাকে, আমার অস্তিত্বটা আমার দেহের সঙ্গে অংশ না হলেও কেন? দেহের বাইরে জন্ম নিলেও কেন বলতে পারিস? কেন সৃষ্টিকর্তা আমার অংশটা কেটে আলাদা করেছেন? কেন আমার প্রাণের সাথে তোকে জুড়ে দিলেন না? তুই আর আমি মিলে কেন আমরা হলাম না? তোর তোর আলাদা শরীরের প্রয়োজন ছিল কি? দেখ, তুই আমার শরীরের অংশ, কোথাও একটা থেকে হয়তো কেটে আলাদা করা হয়েছে। তুই আর আমি তো একই, তাই না? আমাদের তো আলাদা আলাদা শরীরের প্রয়োজন নেই। তাহলে কেন তিনি আমাদের আলাদা আলাদা শরীর দিয়েছেন? আমার জানটাকে তো আমার মধ্যেই দিতে পারতেন, বল। দেখ, আমার লম্বা চওড়া এত বড় শরীরের কোথাও কি তোর একটুখানি জায়গা হতো না? তুই আর আমি মিলে মিশে এক হইতাম, তাহলে আর কেউ আমাদের আলাদা করতে পারতো না। এমনকি মৃত্যুনারক চিরবাস্তব ও তোর আর আমার মধ্যে দেওয়াল করে রাখতে পারতো না। আমার বুকের ঘামে সব ক্ষেত্রে লেপ্টে থাকতি তুই। যখন খুশি তখন তোকে বুকের মাঝে লুকিয়ে নিতাম, আদর করতাম, জন্মান্তর বুকে পুষে রাখতাম, আমার করে রাখতাম। প্রণয় অবচপানায় অসহায় আহাজারিতে নিঃশব্দে হেসে ফেল প্রিয়তা। অবাক হয় এই মানুষটা তাকে ভালোবাসে কোন পর্যায়ে চলে গেছে। এত বড় তার জ্ঞানীগুণী মানুষ হয়েও বাচ্চাদের মতো অসম্ভব আবদার করছে। প্রিয়তা মাথা উঁচিয়ে প্রণয়ের কালচে লাল ঠোঁটে চুমু খায়। প্রণয় আধা শোয়া বিছানায় হেলান দিয়েছিল। প্রিয়তা উঠে আসে প্রণয়ের শরীরের ওপর, দুই পা দুই দিকে দিয়ে বসে, কোমর আর পেটের সন্ধিক্ষণে গলা জড়িয়ে ধরে আবারও চুমু খায়। আলাদি কণ্ঠে বলে, প্রকৃতির বিরুদ্ধে আপনার এই আন্দোলনে প্রিয়তা সবসময় পাশে আছি। আপনি বরং এবার ভোটে দাঁড়িয়ে নেন। তবে মার্কা যদি হয় প্রণয় ভাইয়ের ঠোঁট, তাহলে আমি তনয়া শিকদার প্রিয়তা একাই দেবে 16 কোটি ভোট, বলে আবারও নিবিড়ভাবে ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দেয় প্রিয়তা। চোখে হাসলো প্রণয়, জামার নিচে হাত ঢুকিয়ে দিয়ে কোমর আঁকড়ে ধরল। কন্ট্রোল রুমে অনেকগুলো বিশাল আকৃতির প্রেজেক্ট এর মধ্যে সামনে দাঁড়িয়ে আছে মনোযোগ বিশেষজ্ঞ ডক্টর আব্রাহিম ও শুদ্ধ চোখ দুটো স্থির এক দৃষ্টিতে চেয়ে আছে প্রজেক্টরের স্ক্রিনের দিকে। তবে ডাক্তারের মনোযোগ সেদিকে নয়। ওনার গভীর পর্যবেক্ষণ চোখ দুটো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটু পরপর শুদ্ধের মুখের বদলানো অভিব্যক্তি। সাইকোলজিক্যালের ব্যাপারটা খুবই ডিপ। ডক্টর অথচ প্রশ্ন করেই বিভ্রান্ত করলেন না। সামনে তাকিয়ে সাবলীল গলায় বললেন, এভাবে পেশেন্টের প্রাইভেট মোমেন্ট ফুটেজ চেক করার নিয়ম নেই ডক্টর চৌধুরী। ইট ইজ হার ক্রাইম। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল শুদ্ধ, এতটাই শক্ত করে চেপে ধরল যে এখনই কেটে রক্ত বেরিয়ে আসবে সেমন। সে আজ হারে হারে টের পায় তার কলেজাটা আসলে কত বড়। এমন কলেজা কি কখনো হতো প্রণয়ের? হুট করেই মরে যেত একদিন। সে থেকে প্রণয়ের চেয়ে বহু গুণ এগিয়ে রয়েছে, আর অমায়িক ধৈর্যশীল কোনো তুলনাই নেই। ডক্টর চৌধুরী, প্রত্যুত্তর করল শুদ্ধ। তার ছেলের হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, আই নো ডক্টর, ইট ইজ আ ক্রাইম, বাট আই অ্যাম হেল্পলেস। আমাকে যে 24 আওয়ার্স ওপর নজর রাখতেই হবে তার। না হলে কি আমারও শখ জেগেছে নিজের কলিজাটা কেটে ফালি ফালি করার? শুদ্ধের চোখের গভীরতা পর্যবেক্ষণ করে ডক্টর বললেন, ইউ আর লাভ ডক্টর চৌধুরী, আই এম রাইট? শুদ্ধ মলিন হাসল, ঘোরে বিরোধিতা জানিয়ে বলল, নো নো ডক্টর, আই ডোন্ট লাভ হার, আই অ্যাম অ্যাডিক্টেড টু হার। ওকে, বাট ইউ কুড নট লাভ হার মোর দ্যান হিম। ডক্টর স্পর্শ কথায় খোঁচাটা বুকের খুব গভীরে লাগলো শুদ্ধের। পুরুষের ইগো হার্ট হলো। এতে চট করে রেগে গেল শুদ্ধ, মেজে ছাড়িয়ে বলল, হোয়াট ননসেন্স। ডক্টর উত্তেজিত হলেন না, আগে নেয় স্বাভাবিক কণ্ঠে বললেন, ইয়েস ডক্টর চৌধুরী, দেখেন কেমন করে ভালোবাসে ওই মেয়েটি, কেমন করে আগলে রাখে তাকে। ওভাবে কি আর কেউ কোনোদিনও পারবে ওই মেয়েটিকে ভালোবাসতে? ওভাবে আগলে রাখতে কোনোদিন পারবে না, নট ইভেন ইউ। সিরিয়াসলি? প্রশ্নটা নিজেকেই করুন ডক্টর চৌধুরী। ডক্টরের ছুড়ে দেওয়া প্রশ্নে নিভে গেল শুদ্ধ। অনিমেষ চোখ স্ক্রিনে দেখল, সেখানে জলজল করছে একটি দৃশ্য। প্রিয়তা উন্মত্ততায় লক্ষ্য না করলেও শুদ্ধ পরিষ্কার দেখতে পাচ্ছে প্রণয়ের পোশাকের ওপরে তাজা রক্ত, যা কিনা ক্ষতস্থান থেকে চুইয়ে চুইয়ে ক্রমাগত বের হচ্ছে। হয়তো এখনও বুকে চাপ লেগেছে। কী পরিমাণ ব্যথা পাচ্ছে তার আন্দাজ করতে গেলে ওর গা কাটা দেয় শুদ্ধের। তবু প্রণয় ঠোঁটের তৃপ্তির হাসি, চোখ মুখ উজ্জ্বল, ব্যথা বেদনায় দেশটুকু নেই কোথাও।
সামনে তাকিয়ে আচমকা প্রশ্ন করে বসল শুদ্ধ। আনমনি বলল, যে বুক মাত্র 7 দিন আগেই 4টে গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে, ব্যথা বেদনায় জর্জরিত হয়ে আছে, ওই বুকে বারবার কিভাবে কাউকে চেপে ধরা সম্ভব ডক্টর? কোনো স্বাভাবিক মানুষ কি পারে এই আনমনিক কাজটা করতে? মাত্র 7 দিন আগেই তো কিছু হলো, জায়গাটা তো এখনো তাজা, একটু শুকায়নি, হালকা স্পর্শ লাগলে তো ব্যথায় চিৎকার দিয়ে ওঠার মতো। দেখুন, চাপ লাগতেও কীভাবে ব্লিডিং হচ্ছে। ও কি মানুষ? ও নিজের উপর কি মায়া নেই? ওর কি একটু ব্যথা লাগে না? একটু কষ্ট হয় না? সুদের প্রশ্নে হাসলেন ডক্টর। তিনি একজন অভিজ্ঞ সাইকোলজিস্ট, মুখ দেখে বুঝতে পারেন কার মনের ব্যামো ঠিক কতটা গভীর। তিনি প্রণয়ের দিকে তাকিয়ে বলেন, না, স্বাভাবিক কোনো মানুষের পক্ষে তো সম্ভব নয়। আপনার প্রশ্নের উত্তরটা কিছুটা জটিল ডক্টর চৌধুরী। দেখুন, আবাসিকদের প্রণয় তো গ্রে স্টোরেড চরিত্রের বিশেষ কোনো দুঃসাধ্য, তবুও যতটা আন্দাজ করা যায়, আপনি নিজেই তো বলেছেন সে অন্ধকারের রাজা। আর এই ধরনের চরিত্ররা সাধারণত মানুষের শরীরবৃত্তির নিয়মের ঊর্ধ্বে থাকে। তাদের চালিকা শক্তি মস্তিষ্ক বা হৃদয়স্পন্দন না, বরং তাদের অবসেশন। এক বাক্যে সার্ভাইভাল প্রসেস যাকে বলে। টিকে রাখার জন্য এদের মস্তিষ্ক নিজের প্রয়োজন অনুযায়ী প্রোগ্রাম করে নেয়। আপনার প্রশ্নের উত্তরগুলো যদি একটু বিশ্লেষণ করি, তাহলে মায়া কি নেই? না, নিজের ওপর আর কোনো মায়া নেই, এমনকি বিন্দুটিও না। প্রণয়ের মতো মানুষের কাছে নিজের শরীরটা কেবল একটা মাধ্যম, যার মাধ্যমের উদ্দেশ্য প্রিয়তাকে আগলে রাখা, তার কাছে পাওয়া, তাকে ভালোবাসা, চোখের তৃষ্ণা মেটানো। এর জন্য তারা তাদের শরীরের সাথে যা কিছু করে ফেলতে পারে, এতে তাদের কিছুই আসা যায় না। না হলে দেখুন, 7 দিন আগে হার্ট ট্রান্সপ্লান্ট হওয়ার পর সেখানে একজন মানুষ নড়াচড়া করার কথা নয়, সজ্ঞানে থাকলে ব্যথার চিৎকার করার কথা। সেখানে সে একটা জীবন্ত মেয়েকে বুকের ওপর পিষে ফেলতে চায়, কারণ তার কাছে শারীরিক ক্ষেত্রের চেয়ে প্রিয়তাহীনতার ক্ষতটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। তার চেয়ে দগদগে ঘায়ের টনটনে ব্যথাটা বেশি আরামের। ব্যথা কি লাগে না? ব্যথা অবশ্যই লাগে, আর সেই ব্যথার তীব্রতা সহ্য করার ক্ষমতা সাধারণত সকল মানুষের নেই। এই অমানবিক ব্যথার ডেসিবেল অনেক ওপরে আমরা নিজেদের চোখে দেখেছি। সেই উগ্র ব্যথাই সহ্য করার ক্ষমতা রেখেছে। চোখ যখন তীব্র ব্যথাটা হতো, চোখ খিচে বন্ধ করে নিত, তবে মুখ দিয়ে সামান্য উফ পর্যন্ত বের করেনি। মানে ব্যথাটা অনুভব করেছে ঠিকই, কিন্তু সেই ব্যথার তীব্রতার চেয়ে প্রিয়তার গায়ের গন্ধ, তার অস্তিত্বের সান্নিধ্য তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পেন কিলার। এটা এক ধরনের ম্যাসোপ্যাট্রিক্স প্রেম। সেখানে প্রিয়তমার জন্য পাওয়া কষ্টটা ব্যক্তির কাছে পরম সুখের মনে হয়। 3 নম্বর প্রশ্ন, সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কি সম্ভব? একদমই না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু এখানে সবচেয়ে বড় উত্তর, প্রণয় তো অসুস্থ নয়। প্রণয় তো সুস্থ নয়, সে উন্মাদ, সে অসুস্থ। তার ভালোবাসাটা একটা রোগ, একটা চরম পর্যায়ের আসক্তি, যেখানে মানুষের মানুষ থাকে না। 7 দিন আগে হার্ট ট্রান্সপ্লান্ট করার পর যে চরম ইউনোফেসেজ প্রসেসে ওষুধ আর যন্ত্রণার মধ্যে দিয়ে এসে যাচ্ছে, সেখানে পাগলামি কেবল তখনই সম্ভব যখন কারো ইচ্ছাশক্তি পাহাড়ের মতো দৃঢ় হয়। সে নিজের ক্ষত, নিজের নতুন হৃদয়স্পন্দন সব কিছুর তোয়াক্কা না করে সব শক্তি দিয়ে প্রিয়তাকে জাপটে ধরল। এটাই তো প্রমাণ করে যে প্রণয়শিকদের কাছে প্রিয়তা তার একমাত্র হৃদয়স্পন্দন। পৃথিবীর ভেতরে যেটা ধুকপুক করছে, ওটা কেবল একটা যন্ত্র, কিন্তু তার আসলে প্রান্ত হৃদস্পন্দিত হচ্ছে বাইরে, ওই একরতি মেয়েটার মধ্যে। সে নিজের উপর মায়া করে না, এটাই তাকে অন্ধকারের রাজা বানিয়েছে। সে ব্যথার পাহাড়ে দাঁড়িয়ে হাসতে জানে। যদি সে হাসির কারণ হয় প্রিয়তা, এই অমানবিক সহ্য শক্তি আসলে মানুষকে বাঁচায় না, এক পা করে ধ্বংসের দোরগোড়ায় এনে দাঁড় করায়। সহজ ভাষায় বলতে গেলে ওদের ভালোবাসা মিষ্টি না, সুন্দরও না, শক্তিশালী না, বিপজ্জনক খুব। ও তো এখানেই দাঁড়িয়ে আছে ডক্টর, ধ্বংসে দোরগোড়ায়। মুখের কথা কেড়ে নিল শুদ্ধ। ডক্টর এবার শুধুর দিকে তাকিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে বললেন, এখন বলুন, আপনি কি এমন করে ভালোবাসতে পারতেন? প্রশ্ন শুনে শুদ্ধ কেবল হাসল, কোনো জবাব দিল না। মানুষের কত অদ্ভুত কিমিসের আজব প্রাণী। আপনি শান্ত থাকলে কেবল আপনি তো ভালোবাসবেন না, আবার আপনি উন্মাদ দেখালেই বলবে আপনি তো পাগল, অসুস্থ, মানসিক রোগী, যেমনটা একটু আগে হলো প্রণয়কে নিয়ে। ভাবি আসবো। কারো দরজায় টোকা দেওয়ার শব্দে প্রণয়ের থেকে ছিটকে দূরে সরে গেল প্রিয়তা। সাথে সাথেই করে ব্যথাতুর করে উঠল প্রণয়, চোখ মুখে চেয়ে ধরল সহসা।
প্রণয়কে আর্তনাদ করতে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল প্রিয়তার। আবারও ঝড়ের বেগে কাছে চলে এলো। পাগলের মতো চোখ মুখ হাতড়ে শুধালো, কোথায় ব্যথা লাগছে আপনার? তার হাত দ্রুত বুকের ওপর থেকে থেমে যেতেই থমকে গেল প্রিয়তা। মস্তিষ্কে নিরণে তড়িৎ বেগে ছুটে গেল মুহূর্তেই। বাহাতটা চোখের সামনে মেলে ধরতে শরীরে ঝিকি দিয়ে উঠল প্রিয়তার। রঞ্জিত হাতে টকটকে লাল রক্তটা দেখতেই তার রক্তের প্রতি ভীতি সৃষ্টি হলো। তবে সে মাথা ঘোরানোর মোটেও না, পাত্তা দিল না। প্রিয়তার চোখ ভর্তি পানি নিয়ে তাকালো প্রণয়ের শান্ত মুখশ্রীর দিকে। লাল রঙের রক্তটা দেখে মনে হলো এটা বুঝি তার বুক থেকে বের হয়ে যাচ্ছে। দুই চোখের পানি উপচে গড়িয়ে পড়ল প্রিয়তার। নিচের দিকে চোখ ভর্তি পুনরায় থমকে গেল সে। তার সাদা থ্রি পিসটার যন্ত্রযন্ত্র লেগে আছে তাজা রক্ত, অথচ এতক্ষণ সে খেয়ালই করেনি। বাইরে থেকে এখনও শোনা যাচ্ছে জাভেদের ডাক, ভাবি। মেয়েটার চোখে পানি দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়। আবারও টেনে বুকে নিতে চাইল, কিন্তু এবার আর গেল না প্রিয়তা। মনের পারতে পারতে জমল অভিমানের মোটা আস্তরণ। লোকটা মানুষ নাকি অন্য কিছু বুঝতে পারল না প্রিয়তা। দৃষ্টি নামাতেই ফুঁপিয়ে উঠল। প্রণয় জোর করে আবারও কোমর টেনে ধরে কাছে আনলো, বুকের সাথে মিশিয়ে তৃপ্তিকণ্ঠে বলল, কাঁদিস কেন? আমার এক জীবনের একমাত্র পূজনীয় দেবী হচ্ছিস তুই, যার আরাধনায় তৎপর থাকি আমি সর্বক্ষণ। শুধু এতটুকুই রক্তে কেন, প্রয়োজনে আমার শরীরে সবটুকু রক্ত দিয়ে স্নান করাবো তোকে, তবু আমার বিন্দুমাত্র কষ্ট হবে না। কারণ আমার সবটুকু ব্যথার একমাত্র ওষুধ তো তুই। তুই কোনো দিনও আমার ব্যথার কারণ হতে পারিস না। আর এটা হালকা ব্লিডিং হচ্ছে, যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়, আমাকে ড্রেসিং করিয়ে দে। প্রিয়তা নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। সে বুঝতে পারে না একটা মানুষ তাকে কীভাবে এতটা ভালোবাসতে পারে। এই মানুষটার এক সমুদ্র ভালোবাসার নিকট আজকাল নিজের ভালোবাসাটা বড্ড ফ্যাকাশে লাগে প্রিয়তার। ভাবি। আবারও জাভেদের কণ্ঠে ভেসে এসলো ডাক। বেড থেকে নামলো প্রিয়তা। জি ভাই আসুন বলে ওয়াশরুমে ঢুকে পড়ল প্রিয়তা। গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করলো জাভেদ। চেহারা বিষণ্ণ নয়, বেশ হাসিখুশি, তবু চোখের করে চিকচিক করছে পানি। সে মায়া ভরা চোখে তাকালো বড় ভাইয়ের মতো মানুষটার দিকে। তার এমন মায়া মায়া মুখটা দেখে মায়া লাগলো না প্রণয়ের। সে ভ্রু কুচকে তাকালো তার দিকে। জাভেদের দাঁত কালানো দেখে কাজ ভরে গেল প্রণয়ের। মনে মনে আহাম্মক বলে গালি দিতেও ভুল করলো না। এই আহাম্মকটা রং টাইমের রং জায়গায় এন্ট্রি নেয়। তার রোমান্টিক মুডের 12টা বাজিয়েছে। এতদিনের উপসে এতদিন পরে বউকে একটু কাছে পেল, অথচ এই মদনের জন্য একটু মন করে আদর করতে পারলো না। বিরক্তিতে ছসূচক উচ্চারণ করলো প্রণয়, এই ব্যাটাকে শাস্তি তো দিতেই হবে। জাপে ধাপে ধাপে পা ফেলে এসে প্রণয়ের পাশে দাঁড়ালো। নরম গলায় শুধালো, এখন কেমন লাগছে স্যার? প্রণয় চোয়াল খিটমিট করে দাঁত খিটিয়ে বলল, এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তুমি মাঝখানে বাহাতটা ঢুকিয়ে পানি ঢেলে দিয়েছ। প্রণয়ের আগামাথা কথা শুনে আশ্চর্য হয়ে গেল জাভেদ। মুখ হাঁ করে বলল, হ্যাঁ? রেগে গেল প্রণয়। জাভেদের দিকে মুখ এগিয়ে এনে শশিয়ে বলল, তুমি কঠিন শাস্তি পাবে জাভেদ। এখান থেকে দেশে ফেরার পর টানা 6 মাস তুমি আমার ফার্ম হাউসে থাকবে। আমাকে ডিস্টার্ব করা এটাই তোমার শাস্তি। আচমকা এমন অর্ডার শুনে মাথায় নারকেল পড়ার মতো অনুভূতি হল জাভেদের। বুক ফাটা আর্তনাদ করে উঠল বেচারা। মুখটা কাঁদো কাঁদো করে বলল, কেন স্যার? এত বলতে পারবো না, তবে আমার কথায় নড়চড় যেন না হয়, না হলে এরপর 1 বছরে বইয়ের মুখটাও দেখতে পাবে না। নামটাও ভুলিয়ে দেব প্রয়োজনে। নিজ দায়িত্বে ছেলে খুঁজে বিয়ে করে দিয়ে দেবো। প্রণয়ের শাসানিতে আটকে উঠল জাভেদ। বউ তার জানের টুকরা, তার মতো বাচ্চা একটা ছেলের সাথে এমন নির্দয় আচরণ দেখে মনে হাউমাউ করে কেঁদে উঠছে জাভেদ। সে কিছুতেই বউ ছাড়া এতদিন থাকতে পারে না। এই কয়েকদিনে জানটা তার বিয়ে হয়ে যাচ্ছে, বউ ছাড়া থাকতে হবে ভাবতেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিল জাভেদ। আরও অতিরিক্ত বিরক্ত হলো প্রণয়। নিচে কণ্ঠে ধমকে বলল, তুমি না পুরুষ, মেয়ে মানুষের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? স্যার, আমি কিছুতেই এতদিন থাকতে পারবো না বউকে ছাড়া। বাকিটুকু বলার আগেই জামা পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয়ে গেল প্রিয়তা। জাভেদের বিষণ্ণ মুখটা লক্ষ্য করলো। হাত স্যানিটাইজ করে ধীরে ধীরে প্রণয়ের ব্যান্ডেজ খুলতে খুলতে বলল, মুখটা আমার বাংলার 5 কেন করে রেখেছেন ভাইয়া? জাভেদ এবার হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল। চিৎকার দিতে দিতে বলতে চাইল, ভাবি গো, আমার কপাল পুড়ছে। তবে মুখে বললেও, আমি 6 মাসের জন্য এতিম হয়ে গেলাম ভাবি। প্রিয়তার চোখ পিটপিট করে তাকালো, বুঝতে পারলো না। বলতো, হ্যাঁ কীভাবে? প্রশ্নের উত্তর দিতে গিয়ে থমকে গেল জাভেদ। ভয় ভয় তাকালো প্রণয়ের দিকে। চোখ দেখে ঢোক গিলল। গাল অবধি উঠে আসা কথাগুলো আবার গিলে পেটে পাচার করে দিল। আসার চেষ্টা করে বলল, হে হে, মজা করছিলাম ভাবি।
ও। আর কিছু না বলে কেটে পড়লো জাবেদ। মনে মনে মনস্থির করলো একের পর 1 মাস সময় স্যারের হাত পা ধরে এই শাস্তির হাত থেকে বাঁচতে হবে তাকে। তাকে যেতে দেখে প্রণয় বলল, আমি যতদিন আছি ততদিন জন্য হাসপাতালে কন্ট্রোল রুমে তালা ঝোলানোর ব্যবস্থা করো। জাভেদ কোনো প্রশ্ন করলো না, কেবল মাথা ঝেঁকে চলে গেল। প্রিয়তা পুনরায় ড্রেসিং পরিবর্তন করে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই নিজের হাত টেনে দিল প্রণয়। ঘাড় ঘুরে তাকালো প্রিয়তা, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস তুই? একটু বাইরে। একদম না, এক মুহূর্ত আমার চোখের আড়াল হবি না তুই। ভাইয়া বলেছিল তো, গুষ্টি খেলায় তোর ভাইয়ের, তুই আমার কাছেই থাকবি। প্রণয়ের বাচ্চা মধ্যে খিফিক করে হেসে দিল প্রিয়তা। এত বড় মানুষটা কিভাবে গাল উঁচু করে কথা বলে, ভীষণ আদরের লাগে প্রিয়তার। প্রণয়ের গাল দুটো টেনে দিল প্রিয়তা, মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, ফর ইয়োর কান্ট ইনফরমেশন, ওই গুষ্টিটা আপনারও। প্রিয়তার মন প্রাণ জুড়ানো হাসিটা দেখে বুক ভরে উঠল প্রণয়ের। পলক ফেলতে ভুলে গেলেও খানিকক্ষণ। প্রিয়তা মুখ লটকে বলল, প্লিজ হাতটা ছাড়ুন না, ভাইয়া নিচে অপেক্ষা করছে তো, আমি যাবো আর আসবো। প্রণয় ওর মিনতি কানে নিল না, নরম হাতের কবজি টেনে ধরে একদম কাছে নিয়ে এলো নিজের। বলিষ্ঠ হাতে পেট পেঁচিয়ে ধরে চেপে বসালো নিজের কোলে। ঘাড়ের ওপর থুতনি রেখে গাঢ় কণ্ঠে বলল, আই এম হাংরি জান, আই উইল ইট সামথিং। প্রণয়ের ক্ষুধা পেয়েছি শুনেই তৎপর হলো প্রিয়তা। উঠে যেতে নিল, আবারও চেপে ধরল প্রণয় কিছু বলার জন্য। মুখ হা করতেই ফুলকো গালে টুপুস করে কামড় বসালো। প্রিয়তা শব্দে মৃদু আর্তনাদ করে উঠল। ঘাড়ের মকমলে চামড়ায় নাক ঘষে গভীর শ্বাস টানল প্রণয়। সাথে সাথেই প্রত্যম নেশায় বুঁদ হয়ে গেল পুরুষের শরীর। তার অনিয়ন্ত্রিত হাত দুটো লাগাম ছাড়া স্পর্শ করতেই পৌঁছে গেল জামার ভেতরে। তার হাত দুটো পেট জড়িয়ে ওপরে উঠতে আসতেই নিলেই খপ করে ধরে ফেল প্রিয়তা। চোখ বন্ধ করে হাঁসফাঁস করে উঠল। দমটা যেন আটকে পড়লো গলায়। ঠোঁট কামড়ে বিছানা চাদর শক্ত করে খামচে ধরল প্রিয়তা। হাত দুটোকে বাধা দিতে পারলেও নির্লজ্জ পুরুষের ঠোঁট দুটোর অবাধ্য স্পর্শে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে প্রিয়তার। প্রণয় আবেশিত গলায় মুখ ডোবালো। নরম সুবাসিত ত্বক, তার খোঁচা দাড়িতে স্পর্শ অনবরত লাগছে প্রিয়তার গালে গলায়। এই লোকের অবস্থা বেগতিক দেখে ঢুকিল প্রিয়তা। আমতা আমতা করে বলার চেষ্টা করলো, আমি যাচ্ছি খাবার আনতে, আপনি। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল প্রিয়তার। আর কিছু বের হলো না। তার সাজানো শব্দগুলো ঠোঁটের ডগায় এসে এলোমেলো হয়ে যাচ্ছে। আদিম অনুভূতিরা ভয়ঙ্করভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে যেন। অনুভূতি তারে বুকের ওপর থাকা হাতের বাঁধনটা আলগা হতেই হাত দুটো আবারও দুষ্টুমি শুরু করে দিয়েছে। নরম স্পর্শন উদর চেপে ধরে পিছন থেকে হ্যাচকা টান দিল। সাথে সাথে প্রিয়তার পিঠ টিকল প্রণয়ের বুকে। প্রণয় অত বড় বড় আঙুল চালিয়ে দিল প্রিয়তার উন্মুক্ত চলে। মাথাটা নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রাখল। গভীর বাদামি চোখ দুটো চোখ পড়তেই ছ্যাদ করে শরীরের জ্বলে উঠল প্রিয়তার। এই ভাষা বুঝতে এতটুকু কষ্ট হলো না। লজ্জায় কুকিয়ে গেল প্রিয়তা। আর এই মুহূর্ত ওই নেশা ডুবানো মরণ চোখে তাকে থাকতে পারল না। আপনা আপনি দৃষ্টি নিচু হয়ে গেল। উদ্গ্রীব হলো প্রণয়। টকটকে নরম গালে না ঘষতে ঘষতে ঘোল লাগা কণ্ঠে বলল, আই ওয়ান্ট ফর্মাল ফুড চান, আই ওয়ান্ট মাই প্রোটিন অ্যান্ড ইউ আর মাই প্রোটিন। নরম অঙ্গ ঝলসানো আবদার শুনে কান দুটো ঝাঁঝা করে উঠল প্রিয়তার। অকৃত্রিম লজ্জায় গাল দুটো আভা বেড়ে গেল কয়েক গুণ। প্রণয়ের শরীরের অবস্থার কথা চিন্তা করে নিজের বাড়ন্ত অনুভূতি মাটি চাপা দেওয়ার চেষ্টা করলো প্রিয়তা। কাঁপা কাঁপা অস্থির কণ্ঠে বলার চেষ্টা করলো, আপনি অসুস্থ প্রণয় ভাই, আপনার অসুস্থ শরীরে এত সকল সহ্য হবে না। কথাটি বলে তীব্র লজ্জায় মাথা নিয়ে নিল প্রিয়তা। ধীর ধীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটোর দিকে নেশাতুর চোখে তাকালো প্রণয়। লোভে তার চোখ দুটো চকচক করছে। গোলাপে পাপড়ি নাই কোমল দুটো ঠোঁটে। আলতো বৃদ্ধাঙ্গুলে চালিয়ে দিল প্রণয়। গভীর হাসকি টোনে বলল, আমার দ্রুত সুস্থ হওয়ার জন্য তোমাকে চাই চান। মাই বডি নিডস ইউ টু রিকভার। ইভেনলি সেল অফ মাই হার্ট ইজ স্টার্ভিং ফর ইউ। ডোন্ট গো অ্যাওয়ে, স্টে হিয়ার, ফিল মাই সোল। শরীরটা অবশ হয়ে গেল প্রিয়তার। চরম উন্মাদনায় প্রিয়তার গলদেশে মুখ ডোবালো প্রণয়। গলা থেকে ওড়নাটা খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। সর্বগ্রাসী অনুভূতি যেন ধীরে ধীরে গ্রাস করছে দুজনকে। ক্রমে ক্রমে হাত দুটো অবাধ্য হয়ে উঠেছে প্রণয়। কামিজটা টেনে খুলে ফেলল প্রণয়। সাথে সাথে লজ্জায় কুকিয়ে উঠল প্রিয়তা। পেছনে ফিরে বালিশে মুখ গুজে দিল।
প্রিয়তা লজ্জা থেকে হেসে ফেল প্রণয়। এতবার নিজের করার পরেও লজ্জা বুঝি ভাঙিনি একটিও। এত লজ্জা কোথা থেকে কুড়ায় মেয়েটা। প্রিয়তা 2 হাতে মুখ ঢেকে রইল। তার মাঝখানের মতো ফর্সা উন্মুক্ত শরীরটা প্রণয়ের চোখের সামনে দৃশ্যমান, যেমন ভয়াবহ শিকারের সামনে ছোট্ট হিরোইনি। ঘাট থেকে কোমর পর্যন্ত আলতো করে বার কয়েক স্লাইড করলো প্রণয়। দম আটকে চোখ বুজে রইল। তার ছটফটানি দেখে বাঁকা হাসল প্রণয়। কানের কাছে মুখ নামিয়ে নেশাতুর কণ্ঠে বলল, তোমার এই কাঁপাকাঁপি আমাকে কিন্তু আরও বেশি উস্কে দিচ্ছে জান। দেখতে পাচ্ছ তোমার শরীরটা আমায় কী কী করতে বলছে। নিজেকে নিয়ন্ত্রণ করো জান, নাহলে আমিও পারবো না নিজেকে কন্ট্রোল রাখতে। খুব ব্যথা দিয়ে ফেলবো তোমায়। প্রিয়তা লজ্জায় আড়ষ্ট হয়ে বলল, চুপ করো অসভ্য লোক। গাল দুলিয়ে শব্দ করে হাসল প্রণয়। হাত বাড়িয়ে কালো ব্রা স্পিডটা খুলে দিল আচমকাই। বুকের ভিতর ঝড় উঠে গেল প্রিয়তার। প্রাণ পাখি যেন উড়াল দিল মুহূর্তেই। প্রিয়তার নিঃশ্বাস আটকে গেল গলায়। উন্মুক্ত পিঠের প্রতিটা কোণে যন্ত্র নিয়ে ঠোঁট ছোঁয়ালো প্রণয়। হাত রাখল সুগঠিত কোমরের ভাঁজে। হ্যাচকে টানে নিজের দিকে ঘোরালো প্রণয়। পুরুষালী শরীরের সবটুকু ভার ছেড়ে দিল নরম তুলতুলে শরীরের ওপর। প্রিয়তার চোখ মিলতে পারল না, শুধু অনুভব করছে তার প্রিয় পুরুষকে। তার এক্সপ্রেস দেখে ঠোঁট কামড়ে হাসল প্রণয়। কানের কাছে ঠোঁট নিয়ে আলতো চুমু খেল। কণ্ঠে খাদে মিশিয়ে ফিসফিয়ে বলল, ফিড মি জান, আই নিড মাই প্রোটিন। জবাব দেওয়ার সুযোগটা পেল না প্রিয়তা। স্পষ্টকাতর অঙ্গে গরম জিভ পড়তেই সর্বাঙ্গ জ্বলে উঠল। আবেশে মৃদু চিৎকার করে উঠল প্রিয়তা। 2 হাতের মুঠোয় খামচে তোল প্রণয়ের চুল। মাথাটা চেপে ধরে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে চায়। প্রিয়তা ছটফট করতে করতে আর সহ্য করতে পারছে না। প্লিজ আমাকে। প্রণয় ভাই, ডোন্ট স্টাক। বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না প্রিয়তা। কণ্ঠস্বর জড়িয়ে গেল। চোখ উল্টে এলো প্রিয়তার। জিভ দিয়ে ঠোঁট ভেজালো। প্রণয় মাতাল করা চোখ দুটো তুলে একবার তাকালো প্রিয়তার দিকে, অতঃপর পুনরায় অপর পাশে মুখ ডোবালো। প্রিয়তা ছটফটানি বাড়িয়ে দিতেই তার হাত দুটো একত্র করে মাথার উপর চেপে ধরল প্রণয়। নেশায় বুঁদ হয়ে থমকে গেল। টানা 9 দিন অনাহারে ছিলাম দেখছি, কিন্তু খেতে পারিনি। এমন খাওয়ার সময় জ্বালাবি, থোপে মুখের মানচিত্র বদলে দেবো তো কি। আলতো প্রেস করতে করতে বলল প্রণয়। প্রিয়তা জবাব দিতে পারল না। ধারালো নখ দ্বারা খামচে তুলল প্রণয়ের পিঠ। আবারও বুক থেকে ঝরঝর করে রক্ত উঠতে দেখে মেজা ছাড়ালো প্রণয়। তাতে দাঁত পিষে বলল, স্ট্রাকিং ব্লাড ডাইলেটর। প্রিয়তা দেখার আগেই প্রিয়তার ওড়না দিয়ে রক্তটুকু মুছে নিল প্রণয়। প্রিয়তার বক্ষ যুগলে নাক ঘষতে ঘষতে বেশ পুলকিত কণ্ঠে বলল, এরা তো দেখছি একটু বড় হয়েছে জান। আমার জান দুটো তো আমার পাগল করে দেবে। দেখ কি সুন্দর লাগছে। উফ, সফট। ধুলেই তো হাতের মাঝে সুখ অনুভূতি হচ্ছে। লজ্জায় প্রণয়ের মুখে লুকালো লজ্জায় প্রণয়ের বুকে মুখ লাগালো প্রিয়তা। অতিষ্ঠ হয়ে বলল, আপনার মুখে কি কিছু আটকায় না? ঠোঁটে ঠোঁট চাপল প্রণয়। আদর দিতে দিতে বলল, আটকাবে কেন? এর তো আমার মাথায় ঘাম পায়ে ফেলার ফসল। এদের বৃদ্ধি বলেছে আমার হাতের উপরতা আছে। ইস! প্রিয়তার নিখুঁত বুকটা ভালোবাসার তীব্রতায় রক্ত বর্ণ ধারণ করেছে কিছুক্ষণের মধ্যেই। কামড়ের দাগগুলো লাল হয়ে ফুলে উঠেছে। আদর নিতে নিতে নাভিতে নেমে এলো প্রণয়। প্রিয়তার নিখুঁত শরীরের প্রতিটা ইঙ্গিতে নিজের আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠল সে। শরীরের প্রতিটা ইঞ্চিতে ঠোঁট ছোঁয়ালো। ভালোবাসার তীব্রতা একসময় কেঁপে উঠল। কেঁদে দিল প্রিয়তা। শব্দ করে আর্তনাদ করতে গিয়ে তৎক্ষণাৎ মুখ চেপে ধরল প্রণয়। অসহায় চোখে তাকালো কাতর কণ্ঠে, শব্দ করো না জান, রুমটা সাউন্ডপ্রুফ নয়। তোমার চিৎকার শুনলে এক্ষুনি সবাই ছুটে আসবে। প্রিয়তার চোখ দিয়ে গল্প করে নোনা পানির স্রোত বইছে। প্রিয়তমার চোখে পানি দেখে প্রণয়ের বুকে ব্যথা লাগলো। তবুও সে নিরুপায়। তার যে কিছু করা নেই। পাগল বানিয়েছে, তারই পাগলামি সহ্য করবে কে? তা কি করে হয়? আমাকে জ্বালানোর শাস্তি তো তোমায় ভোগ করতেই হবে। প্রিয়তার কপালে শব্দ করে গাঢ় চুমু আঁকল প্রণয়। 2 চোখের পাতায় ছোট ছোট করে চুমু এঁকে অসহায় কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে জান? এই আমিটাকে তুই ছাড়া কে সামলাবে বল? এই তুই ছাড়া কে আগলাবে আমায়? আমার সমস্ত সত্তা উজাড় করে তোকে ভালোবাসবো আমি। একটু সহ্য করে নিয়ে যান। আমি তো যথাসম্ভব নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। তোকে আদর করার চেষ্টা করি, তারপরে তো ব্যথা পাস। আমার এই অনাবরণিক ধৈর্য শক্তি না থাকলে তুই কি করতে বলতো? প্রিয়তা কিছু বলল না। প্রণয় ওর বুকে মুখ গুজে পড়ে রইল।
এই পুরুষের দেওয়া ব্যথা, বেদনা, ভালোবাসা সবই অমৃত। সময়ের সাথে সাথে উন্মাদনা বাড়ে দুজনেরও। প্রিয়তা একসময় উন্মুক্ত হয়ে ওঠে। দুজনে মিলনের মৃদু গুঞ্জনে মুখরিত হয় কক্ষ। ভালোবাসার আদান প্রদানের সাক্ষী হয়ে থাকে নীরব প্রকৃতি। দুজন প্রেমিক যুগল যখন পাশাপাশি থেকে সেখানে স্থায়ী হতে পারে তাদের মিলন ক্ষেত্র। সোহাগে, আদরে, ভালোবাসায় মিশে যায় দুটি দেহের একটি প্রাণ। ভালোবাসা ভয়ঙ্কর, ভালোবাসা সুন্দর, ভালোবাসা নীরব প্রকৃতি, ভালোবাসা খরস্রোতা নদী। ভালোবাসার বহুরূপ রং রয়েছে, তবে কে কোন রঙে নিজেকে রাঙাবে তা তো ভাগ্য লিখন বলবে। দেখতে কেটেছে আরও 25টা দিন। এই দিনগুলোর প্রতিটি ক্ষণে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটে প্রণয়কে বুকে আগলে রেখেছে প্রিয়তা। হুট করে যেন মেয়েটা অনেকটা গুণ বড় হয়ে গেছে। সে এখন প্রণয়ের সিদ্ধান্তে বিরোধিতা করে অকপটে কড়া শাসনে রেখেছে কটা দিন। প্রণয় টু শব্দ না করে মুখ বুজে সকল হুকুম মাথা নত করে মেনে নিয়েছে। ব্যাপারটা বেশ উপভোগ করছে প্রণয়। চিন্তা চেতনা দূরে ফেলে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে প্রিয়তার বুকে। তার ছোট্ট হরিণ শাবকটি যখন তার অভিভাবক হয়ে যাচ্ছে, সেখানে নিজেকে অবুঝ বালক সাজিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আজ 25 দিন পর দীর্ঘ চড়াই ইতাহের শেষে শিখদের বাড়ির দুয়ারে দাঁড়িয়ে রয়েছে প্রণয়। ঠিক যেমনটা গিয়েছিল তেমনটাই। হাতের মুঠোয় তার প্রিয়তমা স্ত্রী, পাশে শুদ্ধ প্রীতমার প্রেম। কলিং বেল চাপল প্রিয়তা। ধীরে এসে দরজা খুলে দিল। দাদানকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল ধীরা। প্রণয়কে আলতো জড়িয়ে ধরে অভিমানে কণ্ঠে বলল, আই মিস ইউ সো মাচ দাদান। মনকে আগলে নিয়ে মিষ্টি করে হাসলো প্রণয়। ধীরে অভিমানী কণ্ঠে বলল, 7 দিনের কথা বলে 37 দিন পরে ফেলতে দাদান। প্রণয় মাথায় হাত বুলাতে বুলাতে আদরে কণ্ঠে বলল, কাজ তো অনেক বেশি জমে গিয়েছিল বনু, বাট আই অলসো মিসড ইউ। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবো? ধীরা হাসি মুখে দরজা থেকে সরে দাঁড়ালো। প্রণয়ের গুলি লাগার ব্যাপারটা শিখতে বাড়ির গুটি কয়েক লোক ব্যতীত অন্যরা কেউ অবগত নয়। চেনা পরিচিত কণ্ঠগুলো শুনে নিজেদের ঘর থেকে বেরিয়ে আসলো রাজ, অরণ্য, সমুদ্র, প্রিয়স্মিতা, ইনায়া, ওষা। সকলকে সরগরম বাঁধিয়ে দিল ড্রয়িং রুমের কোলাহল শুনে। বাড়ির বড়রা চলে এলো এখানে। অনুশ্রী বেগম এতগুলো দিন পরে নিজের ছেলেকে দেখেছেন। তিনি হাসিমুখে ছেলের দিকে এগোতেই ঠাস চপেটাঘাতে তীব্র শব্দে থমকে গেল বাড়ির সবাই। চোখ বড় করে একযোগে তাকালো শুদ্ধ প্রিয়স্মিতার দিকে। প্রিয়স্মিতা গালে হাত দিয়ে টলমলের চোখে তাকিয়ে আছে শুদ্ধির ক্রোধান্বিত মুখশ্রী পানে। তার দুই চোখে জমাট বেঁধেছে অবিশ্বাস। তার ভালোবাসা মানুষটা তাকে মারলো। রাগে ফুসফুস করছে শুদ্ধির। দুই চোখ যেন অগ্নিবর্ষিত হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে রাগ কন্ট্রোল করতে সে অক্ষম। প্রিয়স্মিতাকে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে যেন। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।